পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। দীর্ঘদিনের এই পঞ্জীভূত পৌরসভার সমস্যার সমাধানের জন্য আমি প্রার্থী হয়েছি। আধুনিক পদ্ধতিতে সীতাকুণ্ডকে গড়তে চাই, যে আমাদের জন্য কাজ করবে, উন্নয়ন করবে, যে একজন সৎ ব্যক্তিকে আমরা ভোট দেব। আমরা এভাবে এমন একজন ব্যক্তি নির্বাচিত করব যার কথা কাজে মিল থাকে। 14ই ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা নয় সিদ্ধান্ত কমিশনের। সমান সুযোগ নিয়ে অনিশ্চয়তায় স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখে আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। আমাদের তো প্রতীক নেই, যদি আমাকে একসাথে দেওয়া হইতো আমাদেরকে, আমরা এক সমান সুযোগ পাইতাম। এখানেও আমরা সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। জামায়াতের সঙ্গে জোটের কারণেই যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় বিএনপির নাম এসেছে, মত দলের ক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মীদের। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে। কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। শুরুতেই পৌর নির্বাচনের খবর। সারা দেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সমর্থন আদায়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে যোগ্য প্রার্থী বেছে নিতে হিসেব শুরু করেছেন ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত গণসংযোগে। এদিকে প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। চলমান উন্নয়নের কারণে এবং আমাদের দীর্ঘদিন সরকারের অগ্রযাত্রার কারণে দল থেকে নমিনেশন পাওয়ার কারণে আমি শতভাগ আশাবাদী। আমার ব্যক্তিগত জীবনে কারো আমার শত্রু নাই এবং আমি অনেক সমাজ সেবা করেছি। এইটাই আমার আশাতে আমি নির্বাচনে জয়লাভ করব। ময়মনসিংহের পৌরসভাগুলোতেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে সমস্যা সমাধান সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। তবে এসব ছাপিয়ে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব কষছেন ভোটাররা। যিনি সব দিক থেকে যোগ্য, জনগণের জন্য কাজ করবেন, এলাকার জন্য কাজ করবেন, ব্যক্তির স্বার্থের চেয়ে জনগণের সেবা করবে, আমরা মনে করি তাদেরকে ভোট দেওয়া উচিত। এদিকে রাজশাহীর কেশরহাট, তাহিরপুর ও ভবানীগঞ্জ সহ 13টি পৌরসভায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। তাদের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সিলেটের পৌরসভাগুলোতেও সকাল থেকে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। তারা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। দীর্ঘ 19 বছর শহরতলির পার্শ্ববর্তী ইউনিয়নটাতে চেয়ারম্যান ছিলাম। আমার বিশ্বাস খুলনা পৌরবাসী তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে তাদের সমর্থন দেবে। যাদেরকে ভোট দিলে কুলারের উন্নয়ন হবে সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেবো। 9টি ওয়ার্ড আছে, প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ড অবহেলিত। আমরা চাচ্ছি এগুলোর সমস্যার সমাধান হোক। যে নতুন মেয়র হিসেবে আসবেন উনি এগুলোর দিকে নজর দেবেন। এছাড়া ফেনীর সদর, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় বুধবার সকাল থেকে প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 14 ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলীয় মেয়র প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু প্রতীক আগে থেকেই নির্দিষ্ট, সেক্ষেত্রে
স্বতন্ত্র প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার কোনো সদুত্তর আসেনি কমিশনের কাছ থেকে। তবে পর্যবেক্ষকরা বলছেন এক্ষেত্রে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কিছুটা বঞ্চিত হলেও স্থানীয় নির্বাচন এটা বড় কোনো সমস্যা হবে না। তামিম হাসানের রিপোর্ট। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14 ডিসেম্বর, তাই প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কিন্তু যারা দলীয় প্রার্থী তারা এক্ষেত্রে কিছুটা এগিয়ে, কারণ তাদের প্রতীক আগে থেকেই নির্ধারিত। 9 তারিখ থেকে তারা প্রতীক নিয়ে নামবে, আর আমরা 14 তারিখ থেকে নামবো। এই বিষয়গুলো আসলে ভাবা দরকার। কেন আমরা সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এটা আমাদের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে। তবে নির্বাচন কমিশন বলছে আইন অনুযায়ী কোনো প্রার্থী বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখে আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। কমিশন বিবেচনা করে বলেছেন 14 তারিখ থেকে প্রতীক নিয়ে প্রচারণা করা যাবে। কিন্তু প্রতীক সহ দলীয় প্রার্থীরা এই সময়টাতে প্রচারণা না চালালেও ভোটারদের কাছে প্রতীক চেনানোর ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে দলীয় মনোনীতরা 5 দিন সময় বেশি পাচ্ছেন। এ ব্যাপারে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার সদুত্তর নেই নির্বাচন কমিশনের এই কর্মকর্তার কাছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা যেহেতু নিবন্ধিত দল, তাদের নির্ধারিত প্রতীক আছে, তারা প্রতীকের কথা বলতে পারবেন। প্রতীকের কথা বলার থেকে আপনি কাউকে বিরত রাখতে পারবেন, এটি বাস্তব কথা নয়। আসলে আপনাকে বাস্তবতাটা মানতে হবে। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত ভাবমূর্তিটাই মুখ্য ব্যাপার। আপাত দৃষ্টিতে একটু বৈষম্য মনে হলেও যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এটা আমি বলবো যে যারা দাঁড়াবেন তারা তো এমনি পরিচিত সবার কাছে আছে। স্বতন্ত্র প্রার্থীরা আমরা যদি জোরালো কোনো স্থানীয় তাদের অবস্থান থাকে, এটা তাহলে বড় সমস্যা হওয়ার কথা নয়। আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে আগামী 13ই ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14ই ডিসেম্বর। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে পৌর নির্বাচনে নির্ধারিত সময়ের পর প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগই অনিয়ম শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হিসাবে নমিনেশন সাবমিট করেছেন 3 তারিখে, তাকে বাতিল হয়ে গেছেন, তিনি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে, সেটা বাতিল। আরেকজনকে নমিনেট দেওয়া হচ্ছে 7 তারিখে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং এই বিধির সম্পূর্ণ পরিপন্থী। দুর্ভাগ্যজনকভাবে যে এই সইটা করছেন কে? আওয়ামী লীগের সভাপতি, এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান। তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে এটা খুব সহজেই মনে হয়। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিভ্রান্তি ছড়াতে বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সকালে ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন। এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করে হানিফ বলেন বিএনপি দুরভিসন্ধি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল অশালীন, কুরুচিপূর্ণ। এই নির্বাচনকে বিতর্কিত করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই নির্বাচন লোক দেখানো প্রহসন নির্বাচনের যে অভিযোগটা, এই বক্তব্যটা আসলেই অনেকটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলতে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্বন্ধে বলেছেন যে তার পদলেহনকারী, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং আপত্তিকর বক্তব্য। বিএনপি কোনো একটা দূরভিসন্ধি নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কথাটা যেটা প্রমাণিত হয়। ষড়যন্ত্র যদি করেন, জনগণ এর সমুচিত জবাব দেবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সন্ত্রাসী তালিকায় বিএনপির অন্তর্ভুক্তি দলের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। আর এজন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকে দায়ী করছেন তারা। কারো কারো অভিযোগ, হোমল্যান্ড সিকিউরিটিতে আওয়ামী লীগ লবিং করে বিএনপিকে তালিকাভুক্ত করেছে। তবে সাধারণ জনগণ মনে করেন জামায়াতের সঙ্গে জোট বাঁধার কারণে তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি তালিকাভুক্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চলতি বছরের জুনে এক ব্যক্তি বিএনপি কর্মী পরিচয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানালে বেরিয়ে আসে বিএনপিকে টায়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। এ কারণে যুক্তরাষ্ট্রের বিএনপি কর্মীরা রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত হওয়ার প্রাথমিক যোগ্যতা হারায়। জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই বিএনপির এ পরিণতি বলে অভিমত প্রবাসী ও ব্যবসায়ীর। জামাত আর বিএনপি যুক্ত হওয়াতে এটা সন্ত্রাসী হিসেবে জড়িত হয়েছে। বিএনপি আর জামাত জোট হওয়াতে যেটা স্টেট ডিপার্টমেন্টের যেটা আমরা শুনতেছি, আমি মনে করি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো না হওয়া উচিত। আমরা এখানে অনেক ছোট হয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটাতে হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। আর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্তি গোটা দেশের জন্যই মানহানিকর বলে মন্তব্য করেন বিএনপির এ কর্মী। স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির নেতৃবৃন্দের কাছে আমরা গিয়ে বলেছি এটা মিথ্যাচার করছে। বিএনপি আওয়ামী লীগ যাই করি না কেন, আমাদের একটা পরিচয় আমরা বাংলাদেশে। এখানে বিএনপি এই ধরনের কোনো প্রক্রিয়াতে জড়িত না। এগুলা যারা করছে এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যই নয়, শুধু আমি মনে করি পুরো বাংলাদেশি জাতি হিসাবে আমাদের সকল বাংলাদেশি যারা আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, সকলের জন্য এটা মানহানিকর এবং অসম্মানজনক। এদিকে সন্ত্রাসী তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকেও দায়ী করেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র বিএনপি কোনো কমিটি নাই এবং বিএনপি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে কাজ করার মতো যে ধরনের প্রতিনিধিত্ব তাদেরকে নিযুক্ত করা উচিত ছিল সেটা তারা করতে পারে নাই। আমি মনে করি এটা একটা ব্যর্থতা। বিএনপির উপযুক্ত নেতৃত্ব এবং উপযুক্ত ব্যক্তিকে এখানে এমপ্লয়েড করে সেটা সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীনে নিউ জার্সির অভিবাসন আদালত দুটি কারণ উল্লেখ করে বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে। এর পক্ষে 16টি দালিলিক প্রমাণ আদালতে উত্থাপন করে হোমল্যান্ড সিকিউরিটি। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরো থাকছে। অনিরাপদ স্টোরেজ লাইনে মৃত্যুর ঘটনার পরও মেলে না কোনো স্থায়ী সমাধান। অভিযোগ নগরবাসীর, দায়িত্ব এড়িয়ে যায় শিল্প মালিক ও স্থানীয় প্রশাসন। তৃণমূল থেকে প্রশাসনের সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়নে যা করা দরকার বর্তমান সরকার তাই করছে, ভবিষ্যতেও করে যাবে। সকালে বেগম রোকেয়া দিবস এবং রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই উতরাই পার করে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান অবস্থানে এসেছে। তাই ভবিষ্যতে বাংলাদেশকে আর কোনোভাবেই অন্ধকার যুগে ফিরতে দেওয়া হবে না। 21 শতকে বাঙালি নারীর যে ক্ষমতায়ন, শিক্ষায়, কর্মক্ষেত্রে নারীর যে অবাধ বিচরণ, 19 শতকে সেই স্বপ্ন দেখেছিলেন রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া। পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ রাজের যুগে যিনি সমাজের কুপমণ্ডুকতা আর কুসংস্কার ভেঙে লড়াই করেছেন নারী অধিকার প্রতিষ্ঠায়, হয়েছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এদেশের নারীরা যেন নিজ নিজ ক্ষেত্রে তার অবস্থান করে নিতে পারে তা নিশ্চিত করবেন তিনি এবং তার সরকার। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যতে কোনো অন্ধকার যুগে প্রবেশ করুক। চড়াই উতরাই পার হয়ে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের নারী সমাজ আজকে সমাজের প্রতিটি স্তরে তাদের স্থান করে নিতে পেরেছে, যেটা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। শেখ হাসিনা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমরা শালীনতা বজায় রেখে চলাফেরা করেও কিন্তু সব কাজ আমরা করতে পারি। আর ইসলাম ধর্ম কিন্তু নারীদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, তিনি ছিলেন বিবি খাদিজা, যিনি ব্যবসা বাণিজ্য করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা, তিনি তো রণক্ষেত্রে নবীজির পাশে থাকতেন। কাজে এটাই তো আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত। কাজে অন্য কোনো অজুহাতে মেয়েদেরকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখবে সে সুযোগ কিন্তু নেই। এর আগে দেশীয় উপাদানে নান্দনিক পোশাক তৈরি করে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় বিবি রাসেলকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2015। এছাড়া নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয় ডক্টর তাইবুন নাহার রশিদকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি বেশ কয়েক গুণ বাড়ানোর কথা সক্রিয়ভাবে চিন্তা করছে সরকার। এছাড়া কেবল স্থানে নির্ধারণ করে দেওয়া হবে দেশীয় চ্যানেলগুলোর।
দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী ও তথ্যমন্ত্রী একথা জানান। বাংলাদেশে সংবাদ ও বিনোদন ভিত্তিক বেশ কিছু বেসরকারি টেলিভিশন থাকার পরও নানা কৌশলে দেশীয় বাজার দখল করছে ভারতীয় টেলিভিশন চ্যানেল। ভারতে অবস্থান করেই নামমাত্র রাজস্ব দিয়েই বাংলাদেশে টেলিভিশন পরিচালনা ও প্রদর্শনের মাধ্যমে এদেশীয় বিজ্ঞাপনের বাজার দখল করছে এসব ভারতীয় চ্যানেল। এমনকি দেশীয় চ্যানেলকে উপেক্ষা করে সুবিধাভোগী কেবল অপারেটররা ভারতীয় চ্যানেলগুলোর স্থানও করে দেয় সামনের দিকে। ঠিক তখনই আমি সচিবালয়ে বাণিজ্য ও তথ্যমন্ত্রীর সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর কর্মকর্তাদের বৈঠককালে এসব তথ্যই উঠে আসে। ল্যান্ডিং যে প্রস্তাবটা আগে গৃহীত হয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে এটা অর্থ মন্ত্রণালয়ে থেমে আছে। অলরেডি 70 কোটি টাকা মানি লন্ডার্ড হয়েছে বিজ্ঞাপন দেওয়ার নাম করে অন্যান্য পারপাসেও মানে টাকা সাইফন আউট হচ্ছে। বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশীয় চ্যানেলগুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে কেবলে স্থান নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি কয়েক গুণ বাড়ানোর কথা সক্রিয়ভাবে চিন্তা করছে সরকার। কারণ আমাদের দেশের যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোর সিরিয়াল ঠিক মতো নাই। এই চ্যানেলগুলোর সিরিয়াল আমরা ঠিক করে দেব। আমাদের চ্যানেলগুলো যদি ভারতে প্রচার করতে চাই তাহলে আমাদের যে রেভিনিউ দিতে হয়, বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমরা একটু বসবো, একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। এসব নির্দেশনা না মানা হলে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। এ সময় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড চ্যানেলগুলোতে তুলে ধরতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান উভয় মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 6 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো সিলেট সুপারস্টার্স। বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতি বছর 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আগামী 5 বছরে কমপক্ষে 2 লাখ কর্মসংস্থান হবে এ খাতে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রথম আউটসোর্সিং সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ তথ্য জানান। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ অংশগ্রহণকারী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ প্রাসঙ্গিক বিভিন্ন ধারণা দেওয়া হবে। আয়োজকরা জানান, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। 55,000 ফ্রিল্যান্সারদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আগামী দিনে আমরা এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ে আমরা আরও বেশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা। বিপিও সেক্টরের আয় হচ্ছে $100 মিলিয়ন, আগামীতে এটা $1 বিলিয়ন ক্রস করবে। আজকে 25,000 কর্মসংস্থান এই সেক্টরে, টার্গেট আছে যে আগামী 5 বছরে এটা 2 লক্ষ পার হয়ে যাবে। এ সময় এফবিসিসি এর সভাপতি সহ অন্যান্য বক্তা প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এবারের সামিটে 11টি সেশনে কমপক্ষে 10,000 লোক অংশ নেবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। খোলা সুয়ারেজ লাইন আর ম্যানহোলের ঢাকনা না থাকায় রাজধানীতে কিছুদিন পরপরই ঘটছে দুর্ঘটনা, যার সবশেষ শিকার শিশু নীরব। নগরবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যার সমাধানে পদক্ষেপ নেয় না তারা। এ ধরনের প্রাণহানি রোধে রাজধানীর উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। গত বছরের 26 ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভিতরে পড়ে যায় 4 বছরের শিশু জিহাদ। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় 24 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পাইপের ভিতর থেকে তোলা হয় জিহাদের মরদেহ। মর্মান্তিক ওই দুর্ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই রাজধানীর শ্যামপুরের সুয়ারেজ লাইনে পড়ে মঙ্গলবার মারা গেল 5 বছরের শিশু নীরব।
এ ধরনের দুর্ঘটনার পর কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। মঙ্গলবার নীরবের মৃত্যুর পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘনবসতিপূর্ণ এলাকার সুয়ারেজ লাইনের ঢাকনা নেই। এর মধ্যে কিছু কিছু সুয়ারেজ লাইনের গভীরতা বেশি হওয়ায় প্রত্যেকটি হয়ে দাঁড়িয়েছে মৃত্যু ফাঁদ। রিক্সা কাইতে পড়ে যায়, অনেক সময় দেখা যায় মহিলারাও কাইতে পড়ে যায়, ড্রেন খোলা থাকলে সমস্যা হয়। এলাকার ছোট ছোট বাচ্চারা আছে, অনেক মানুষের দেখা যায় বৃষ্টি আসলে পানি যদি ভরে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। 7-8 বছর আগে একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছে, ওটার বিচ্ছা এলাকার মানুষ খোঁজাখুঁজি করছে আর পায় নাই। এ ধরনের প্রাণহানি রোধে নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকাকে দেখভাল করার দায়িত্ব যে কার, যেরকম আমরা জানি না জনগণ, তেমনি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যারা ঢাকা শহরের দেখভাল করছে তারাও জানে না তাদের লিমিটেশনটা কোন পর্যন্ত। রেগুলার প্রোটেকশনটা যেমন জরুরি, এট দ্য সেম টাইম আমরা জানি যে আমাদের দেশের কনটেক্সটে ম্যানহোলের কাভার চলে যাওয়া, ভেঙে যাওয়া, চুরি হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক না, ফলে মনিটরিং এর প্রয়োজন আছে। পাশাপাশি নগরবাসীদেরও সচেতন হওয়ার তাগিদ দিলেন তারা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সুয়ারেজ লাইনগুলো দিয়ে শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন হয়, তবে ঢাকনা ছাড়া লাইনগুলোর দায় এড়াতে পারে না স্থানীয় পরিষদ, এমনটাই অভিযোগ শিল্প মালিক সমিতির। অন্যদিকে শিল্প মালিকদের এমন অজুহাত মানতে নারাজ স্থানীয় পরিষদ। তারা বলছেন সুয়ারেজ লাইনের দায়িত্ব মালিক সমিতির, তবে দোষী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্থানীয় এমপির। রাশেদ লিমনের প্রতিবেদন। দুর্ঘটনার পরে স্ল্যাব দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এই সুয়ারেজ লাইনের মুখটি। শিশুটির পরিবারকে দেয়া হচ্ছে নানা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি, কিন্তু তাতে কি আসলে মায়ের কোলে ফিরিয়ে এনে দেয়া যাবে শিশুটিকে? এখান থেকে পড়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে বুড়িগঙ্গায় উদ্ধার হয় নীরবের নিথর দেহ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ মৃত্যুর দায় এখন কার? বছরখানেক আগে স্থানীয় শিল্পাঞ্চলের বর্জ্য অপসারণের জন্য মূল সুয়ারেজ লাইনের সঙ্গে যুক্ত করা হয় এই লাইনটি। শুরুর দিকে এটিতে ঢাকনা থাকলেও বেশ কিছুদিন ধরেই খালি ছিল মুখটি। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলেও কোনো সুরাহা করা যায়নি। আমরা সবাইকে বলছি যে এই জায়গাটা আমাদের স্ল্যাব ট্ল্যাব নাই, অনেক কিছুই আছে, হয়তো বাচ্চা কোনোদিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলে কিছু করার নাই। তুমি বলছো যে ঠিক আছে, আমার মালিক সমিতি লইয়া আমরা বইসা এটা সংশোধন করে দেবো। অনেকে বলছে যে এরকম ড্রেনের মুখ খোলা রাখলে তো বাচ্চা পড়বো, কিন্তু এরা তো এর গুরুত্ব দেয় না। এদিকে ইউনিয়ন কাউন্সিল বলছে তাদের না জানিয়েই তৈরি করা হয় সুয়ারেজের এই লাইন, যা রক্ষণাবেক্ষণও করত শিল্প মালিক সমিতি। আর মালিক সমিতিরও পাল্টা অভিযোগ ইউপির দিকে। এলাকার কিছু লোকজন এখানে ময়লা ফেলে, বাড়ির আবর্জনা ফেলে দিকে তারা ঢাকনা সরাই ফেলার পর আমাদের লোকজন হয়তো খেয়াল করে নাই। এটা তো ইউনিয়ন কাউন্সিলের একটা আওতার ভিতরে, তারও তো দেখার একটা দায়িত্ব আছে। আমরা যে ট্রেড লাইসেন্সের ফি দেই, কেন দিই না? ইউনিয়ন পরিষদ তো আসলে এটা করার জন্য দেয় না, এটা তো মালিক সমিতি এই কাজটা করছে। এটা আমরা তো ইউনিয়ন পরিষদের জিনিসটা করি নাই। এই পাইপটা মালিক সমিতি এসে শিল্প এলাকার পানি এখানে পাস হওয়ার জন্য এরাই এটা দেখে রাখতো, এরাই সবসময় পরিষ্কার করতো, এরাই সবকিছু করতো। তবে বিষয়টি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করে দায়ীদের শাস্তির আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এটা অবশ্যই পুলিশ দেখছে, অবশ্যই তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। সে যেই হোক, এটা ছাড় দেওয়া হবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বন্ড সুবিধার আওতায় আমদানি করা লোহা জাতীয় দ্রব্য বা বিপি শিট অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন ও স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। এতে সংস্থাটির নেতাকর্মী ছাড়াও যোগ দেন এই খাতে থাকা মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। এ সময় ব্যবসায়ীরা বলেন, বন্ডের সুবিধা নেওয়া অনেক অবৈধ কোম্পানি অবৈধ পথে লোহা জাতীয় পণ্যের চালান আনা নেয়া এবং খোলা বাজারে বিক্রি করায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য কোম্পানি। বন্ডের সুবিধা নেওয়া এই কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। পরে সংবাদ সম্মেলনে লৌহ জাতীয় শিল্পের আমদানি পর্যায়ে সব সুবিধা বাতিল করার দাবি জানান তারা। পাশাপাশি বন্ড সুবিধাভোগীদের গত 10 বছরের উৎপাদন এবং আমদানির পার্থক্য নিশ্চিত করে রাজস্ব আদায় করা না হলে রাজধানী সহ সারা দেশে স্টিল শিট ও কয়েল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।
গত মাসে তুর্কি হামলায় সিরীয় সীমান্তের কাছে ভূপাতিত রুশ যুদ্ধবিমানের উদ্ধার করা ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ফোনে এ আহ্বান জানান তিনি। ভূপাতিত হওয়া রুশ যুদ্ধবিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করে মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করা হয়। এরপর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে এই ব্ল্যাক বক্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্য উন্মোচনের নির্দেশ দেন তিনি। এই ব্ল্যাক বক্সের তথ্য অনুসন্ধান করে তুরস্কের বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। বিপিএল এর খবর। রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল সিলেট সুপারস্টার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে 5 উইকেট 157 রান করে কুমার সাঙ্গাকারার ঢাকা। জবাবে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শহীদ আফ্রিদির সিলেট। উদ্বোধনী জুটিতে 28 রান যোগ করেন ঢাকার দুই ওপেনার ফরহাদ রেজা ও ইয়াসির শাহ। 8 রানে হাফিজ ফেরার পর ফরহাদ রেজাও আউট হন ব্যক্তিগত 31 রানে। তবে অধিনায়ক সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধেন ঢাকার আইকন নাসির। চতুর্থ উইকেটে দুজনের 69 রানের জুটির ওপর ভর করে 157 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। সাঙ্গা 48 ও নাসির করেন 31 রান। জবাবে ব্যাট করতে নেমে সিলেটও পায় দারুণ সূচনা। দলীয় 36 রানে জোসুয়া কপ ফিরে গেলেও বোপারা ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে ভর করে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। জুনায়েদ 51 রানে ফিরে যাবার পরপরই বোপারা আউট হন 55 রানে। এরপর সোহাইল তানভীর দলের জন্য গুরুত্বপূর্ণ 19 রান যোগ করেন। তবে শেষ ওভারে অধিনায়ক আফ্রিদির জোড়া ছক্কায় দুর্দান্ত জয় পায় সিলেট সুপারস্টার্স। এই ম্যাচ হারায় সেরা 4-এ যেতে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে ঢাকা ডায়নামাইটসকে। Pulls it high into the air. It's going to fall straight in that. Down the wicket. It's going up in the air. Straight to the fielder. এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে চিটাগংয়ের। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভাইকিংসের সংগ্রহ 4 উইকেটে 105 রান। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। প্রতীক না থাকায় সমান সুযোগ নিয়ে অনিশ্চয়তায় স্বতন্ত্ররা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। জামায়াতের সঙ্গে জোটের কারণেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় বিএনপির নাম এসেছে, মত দলের ক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মীদের। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে। কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।